18 এপ্রিল 1912, নিউ ইয়র্ক, আমেরিকা। রাত 9:30। প্রবল বৃষ্টির মধ্যে প্রায় 40,000 মানুষ কারো জন্য নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল। এটি ছিল সেই অন্ধকার রাত যখন নিউ ইয়র্ক শহরে এক বেদনার প্লাবন আসতে চলেছিল। 3 দিন ধরে এই মানুষগুলো একটি জাহাজের জন্য অপেক্ষা করছিল, কারপাথিয়া। কারপাথিয়া ফিরে এসেছিল এমন এক মর্মান্তিক কাহিনী নিয়ে যা আজও মানুষের হৃদয় কাঁপিয়ে তোলে। কাহিনীটা আরএমএস টাইটানিকের, যেটিকে বলা হতো আনসিঙ্কেবল, মানে টাইটানিককে কখনোই ডোবানো সম্ভব না। কিন্তু সে জাহাজই শত শত মানুষের জীবন সমুদ্রে ছেড়ে দিয়েছিল ভাগ্যের উপর। আর সেই বাছাইকৃত কিছু মানুষ ছিলেন কারপাথিয়া জাহাজে, যারা নিজের চোখে দেখেছিলেন টাইটানিকের ভয়ালো রূপ। এটি ছিল ইতিহাসের এমন এক ঘটনা যা কোনো মানুষ কোনোদিন ভুলতে পারবে না। এই ঘটনার পেছনে রয়ে গেছে অনেক অমীমাংসিত রহস্য। 10 এপ্রিল 1912, টাইটানিকের প্রথম যাত্রার দিন। গন্তব্য ব্রিটেনের সাউদাম্পটন থেকে আমেরিকার নিউ ইয়র্ক শহর। মানুষ এতদিন ধরে টাইটানিক সম্পর্কে এত কিছু শুনেছিল যে তার বিশালতা সৌন্দর্য দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমালো সেদিন। বিশ্বাস করা হয় প্রায় 1 লাখ মানুষ এসেছিল টাইটানিককে এক ঝলক দেখার জন্য, কারণ এটি এতটাই বিশাল ও বিলাসবহুল ছিল যে সাধারণ মানুষ এটিকে এক নজর দেখার জন্য নিজেকে আটকে রাখতে পারেনি। টাইটানিকের দৈর্ঘ্য ছিল 269 মিটার এবং উচ্চতা প্রায় 53 মিটার। এটির উচ্চতা ছিল 8 তলা ভবনের থেকেও বেশি। বাইরের দিক থেকে যতটা বিশাল, ভেতর থেকে ছিল তার চেয়েও বেশি বিলাসবহুল। এ জাহাজে ছিল 2টি বিশাল সিঁড়ি, গরম পানির সুইমিং পুল, জিম, 4টি রেস্টুরেন্ট, লাইব্রেরি, টার্কিশ বাথ, ইলেকট্রিক বাথ, বারবার শপ, অর্থাৎ যেন চলন্ত বিলাসবহুল কোনো হোটেল। তবে শুধু বিলাসিতা নয়, নিরাপত্তার দিক থেকেও টাইটানিক ছিল অনন্য। এটি ছিল সে সময়ের সবচেয়ে বড়, মজবুত ও নিরাপদ জাহাজ। টাইটানিকে ব্যবহার করা হয়েছিল ডাবল বটম হাল, যা জাহাজের নিচের অংশে থাকা ইস্পাতে তৈরি কাঠামো। এটি ছিল জাহাজের মূল কাঠামো, এবং জাহাজ যদি কোনো নিচু পাথরের সঙ্গে ধাক্কা খায় তাহলে বাইরের হাল ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের হাল সুরক্ষিত থাকে। তাছাড়া টাইটানিককে আরও নিরাপদ করতে এটি ভাগ করা হয়েছিল 16টি ওয়াটারটাইট কম্পার্টমেন্টে। এই কম্পার্টমেন্টগুলোর সুবিধা ছিল যদি একটি অংশ জল ঢুকে সেটি অন্য অংশে ছড়িয়ে পড়বে না। এমনকি 4টি কম্পার্টমেন্টে পানি ঢুকলেও জাহাজ ভাসতেই থাকবে। এটি প্রায় অসম্ভব ছিল যে একসাথে 4টির বেশি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হবে। টাইটানিক নির্মাণ করেছিল হোয়াইট স্টার লাইন কোম্পানি। এটি প্রস্তুত হয় 3 বছরে এবং 2 এপ্রিল 1912-তে সম্পূর্ণভাবে তৈরি হয়। এরপর 10 এপ্রিল 1912 টাইটানিক তার প্রথম ঐতিহাসিক যাত্রা শুরু করে। এ জাহাজে ছিল সে সময়ের নামকরা ধনীদের অনেকে, এমনকি অনেক অভিবাসী যারা আমেরিকায় নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। জাহাজের ক্যাপ্টেন ছিলেন 65 বছর বয়সী অভিজ্ঞ এডওয়ার্ড জন স্মিথ। বিশ্বাস করা হয় এটিই ছিল তার শেষ যাত্রা, এরপর তিনি অবসর নিতে যাচ্ছিলেন। এ জাহাজে ছিল প্রায় 2240 জন যাত্রী ও ক্রু। যদিও নিউ ইয়র্ক পৌঁছতে সাধারণত 7 থেকে 10 দিন সময় লাগে। টাইটানিক ছিল সে সময়ের সবচেয়ে দ্রুতগতির জাহাজ, তাই কোম্পানি চেয়েছিল এটি 6 দিনের মধ্যে পৌঁছাক। এ কারণে ক্যাপ্টেন স্মিথকে নির্দেশ দেওয়া হয়েছিল জাহাজটি সম্পূর্ণ গতিতে চালাতে। এটি সদ্য নির্মিত জাহাজ ছিল এবং কোনো সুরক্ষা পরীক্ষা না করেই দীর্ঘ যাত্রায় পাঠানো হচ্ছিল। এর পেছনে বড় কারণ ছিল হোয়াইট স্টার লাইনের আরেকটি জাহাজ অলিম্পিক, যা দেখতে টাইটানিকের মতো হলেও আকারে ছোট ছিল। মার্চ 1912-তে অলিম্পিকে সমস্যা দেখা দেয় এবং তা জরুরি মেরামতের জন্য ডকে আসে। এতে ব্যবসার ক্ষতি এড়াতে কোম্পানিটি দ্রুত টাইটানিককে যাত্রা করায়। এই কারণেই টাইটানিকে কিছু অভিজ্ঞ ক্রু অলিম্পিক থেকে এনে যুক্ত করা হয়। টাইটানিকের এক কর্মকর্তা ছিলেন ডেভিড ব্লেয়ার। তাকে সরিয়ে অলিম্পিকের এক অফিসারকে নিযুক্ত করা হয়। ব্লেয়ার ভুল করে নিজের লকারের চাবি সঙ্গে নিয়ে চলে যান এবং দুর্ভাগ্যবশত সে চাবিতেই থাকা লকারেই ছিল একমাত্র দূরবীন, যা কাজে লাগাতে পারত ভবিষ্যতে। ক্যাপ্টেন স্মিথ জানতেন এ সময় সাগরে বরফের পর্বত বা আইসবার্গ বেশি থাকে, তাই তিনি সরাসরি উত্তর দিকের রুট ছেড়ে দক্ষিণ দিকের একটু দীর্ঘ রুট বেছে নেন। আইসবার্গ অর্থাৎ সাগরে ভাসমান বরফের পর্বতগুলো সাধারণত গ্রিনল্যান্ড থেকে ভেসে আসে। এপ্রিল মাসে বরফগুলোর সংখ্যা বেশি থাকে, তবে তখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না এগুলো শনাক্ত করার জন্য। তাই জাহাজের সামনে একটি উঁচু জায়গায় ক্রস নেস্ট থাকত, যেখানে 1 জন বা 2 জন দূরবীন হাতে বসে থাকতেন।
তাছাড়া তখনকার দিনে জাহাজগুলো একে অপরকে ওয়্যারলেস রেডিও সিস্টেমের মাধ্যমে বার্তা পাঠাতো। যখন টাইটানিক অর্ধেক পথ অতিক্রম করেছিল তখনই প্রথমবার আইসবার্গ সম্পর্কে সতর্কতা আসে করোনা নামক জাহাজ থেকে। এরপর 14 এপ্রিল বিকেলে দ্বিতীয় সতর্কবার্তা আসে। ওয়্যারলেস অপারেটর জ্যাক ফিলিপস ক্যাপ্টেন স্মিথকে জানান। জাহাজের মালিক রুস ইসমেও এই যাত্রায় ছিলেন এবং তিনি এই সতর্কতা উপেক্ষা করে ক্যাপ্টেনকে গতি না কমিয়ে জাহাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন, কারণ তিনি মনে করতেন আইসবার্গ সাধারণ জিনিস এবং টাইটানিক ছিল এক আনসিঙ্কেবল জাহাজ। এরপর আরও 5টি সতর্কবার্তা আসে এবং সর্বশেষ সতর্কবার্তা আসে এসএস ক্যালিফোর্নিয়া থেকে। তখন রাত হয়ে গিয়েছিল এবং দুর্ভাগ্যবশত চাঁদ ওঠেনি, যার ফলে কিছুই দেখা যাচ্ছিল না। উপরন্তু ক্রস নেস্টে থাকা মানুষদের কাছে দূরবীনও ছিল না। 14 এপ্রিল রাত 11:40 ক্রস নেস্ট থেকে হঠাৎ এক চিৎকার ভেসে আসে, আইসবার্গ ডিরেক্টলি অ্যাহেড। ক্যাপ্টেন স্মিথ দ্রুত প্রতিক্রিয়া জানান। জাহাজকে ডান দিকে ঘোরানোর চেষ্টা করা হয় এবং ইঞ্জিন বন্ধ করে দেয়া হয়, কিন্তু তখন খুব বেশি দেরি হয়ে গেছে। একটি বিশাল আইসবার্গ জাহাজের ডান পাশে ধাক্কা মারে। জাহাজের মোট 6টি কম্পার্টমেন্টে একসাথে পানি ঢুকে পড়ে, যার মানে টাইটানিককে আর বাঁচানো সম্ভব নয়। ঠিক 1 ঘন্টা পর রাত 12:40 প্রথম লাইফবোট নামানো হয়, কিন্তু আতঙ্কের কারণে অনেক যাত্রী বুঝতেই পারেননি ঠিক কী ঘটেছে। আবার অনেকে ভেবেছিলেন টাইটানিক সত্যিই কখনো ডুববে না। জাহাজে মোট 30টি লাইফবোট ছিল, যা মাত্র 1200 জন যাত্রী বহন করতে পারত, অথচ জাহাজে ছিল 2240 জন যাত্রী। প্রথম কয়েকটি লাইফবোট অর্ধেক পূর্ণ ছিল, কারণ কেউ তাড়াহুড়ো করেননি। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। যখন বোঝা যায় জাহাজ ধ্বংসের মুখে, তখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ক্যাপ্টেন স্মিথ ও অন্যান্য কর্মকর্তারা উইমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট নীতিতে কাজ করছিলেন। ধীরে ধীরে একে একে লাইফবোটগুলো ছাড়া হচ্ছিল। ঠিক রাত 2:20, মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে ইতিহাসের সবচেয়ে নিরাপদ বলে দাবিকৃত টাইটানিক সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায়। এত বড় জাহাজ ডুবে যাওয়ার পরও আশেপাশে থাকা জাহাজগুলো তাড়াতাড়ি এগিয়ে আসেনি। এসএস ক্যালিফোর্নিয়া টাইটানিক থেকে মাত্র 10 থেকে 20 মাইল দূরে অবস্থান করছিল, কিন্তু তারা বার্তা ধরতে ব্যর্থ হয়, কারণ তাদের ওয়্যারলেস অপারেটর ঘুমিয়ে পড়েছিলেন। একমাত্র আরএমএস কার্পাথিয়া মাঝরাতে বার্তা পায় এবং পুরো স্পিডে ঘটনাস্থলে চলে আসে। কার্পাথিয়া আসে 4:10, কিন্তু ততক্ষণে সব শেষ। প্রায় 710 জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, যাদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু। বাকি প্রায় 1500 জন যাত্রী মারা যান ঠান্ডাজনিত কারণে, যাদের অনেকেই ছিল জাহাজের 3য় শ্রেণীর যাত্রী। অনেক পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পৃথিবী এক বেদনাদায়ক ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। কার্পাথিয়া নিউ ইয়র্ক বন্দরে পৌঁছায় 18 এপ্রিল, যেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল। সেদিনে সেই বৃষ্টি ভেজা রাতটি হয়ে ওঠে ইতিহাসের এক কালো অধ্যায়। এই ঘটনার পেছনে রয়ে গেছে অনেক প্রশ্ন, অনেক ভুল সিদ্ধান্ত আর হাজারো কান্না।